أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আমরা গতকালকে জুয়া প্রতিরোধ আইন 2026 শেষ করছি। আজকে আমরা শুরু করব সাইবার সুরক্ষা আইন 2026। কারণ যেহেতু এগুলো সংশোধনী, আপনাদের আগামী পরীক্ষা এইগুলো থেকে প্রশ্ন থাকবে। জুয়া আইন সাইবার সুরক্ষা আইন 2026 এক ধারা। এই আইন সাইবার সুরক্ষা আইন 2026 নামে অভিহিত হবে। 21 মে 2025 তারিখে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। 21 মে 2025 তারিখে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। এটার উপরে এমসিকিউ থাকতে পারে। জুয়া আইন সাইবার সুরক্ষা আইন 2026 কত তারিখে কার্যকর হয়? 21 মে 2025 মাথায় রাখবেন। আবার এখানে যদি 21 মে 2026 দিয়ে দেয় তাহলে আপনারা আবার 26 দিবেন না, কিন্তু এটা কার্যকর হয়েছে 21 মে 2025 এক ধারা। দুই ধারা হয়েছে সংজ্ঞা সমূহ। 2 এর ক আপিল ট্রাইব্যুনাল। আপিল ট্রাইব্যুনাল কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 এর 82 ধারায় গঠিত যে সাইবার আপিল ট্রাইব্যুনাল, সেটাই আপিল ট্রাইব্যুনাল হিসেবে গণ্য হবে। 2 এর খ উপাত্ত ভান্ডার। উপাত্ত ভান্ডার কি? টেক্সট, ইমেজ, অডিও বা ভিডিও আকারে উপস্থাপিত ডিজিটাল স্বাক্ষর সংযুক্ত বা বিযুক্ত ডিজিটাল ডকুমেন্টস বা ইলেকট্রনিক ফাইলস। জ্ঞান, ঘটনা, মৌলিক ধারণা বা নির্দেশাবলী যেগুলা কোনো কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন, ডিজিটাল ওয়্যারলেস বা ইন্টারনেট অফ থিংস ডিভাইস বা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সফটওয়্যার যেটা বলে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা টুল, এইসব দ্বারা আনুষ্ঠানিক পদ্ধতিতে প্রস্তুত করা হয়েছে। আর কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন, ডিজিটাল ওয়্যারেবলস বা কম্পিউটার সিস্টেমস, কম্পিউটার নেটওয়ার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা, সফটওয়্যার এজেন্ট বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল টুল ইত্যাদিতে ব্যবহারের উদ্দেশ্যে প্রস্তুতকৃত এই সকল যেই জিনিসগুলো আছে এইগুলাকে উপাত্ত ভান্ডার বলে। তাহলে উপাত্ত ভান্ডার বলতে আমরা এক কথা যেটা বলবো সেটা হচ্ছে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও আকারে উপস্থাপিত তথ্য, ডিজিটাল স্বাক্ষর সংযুক্ত কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন, কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা আনুষ্ঠানিকভাবে প্রস্তুত করা হয়েছে সেগুলাকে উপাত্ত ভান্ডার বলে। 2 এর খ সাইবার সুরক্ষা আইনের 2 এর খ। তারপরে গ এজেন্সি, এটা আমাদের দরকার নাই। হতে হচ্ছে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা কম্পিউটার ইনসিডেন্স রেসপন্স টিম। যে এই যে সাইবার সুরক্ষা আইনের 9 এর 2 এ যে কম্পিউটার ইমার্জেন্সি যে রেসপন্স টিমটা গঠন করা হবে এটাকেই বোঝানো হয়েছে। তারপর হচ্ছে 2 এর উ কম্পিউটার সিস্টেম, এক বা একাধিক কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসের মধ্যে সংযোগ, আন্তঃসংযোগ প্রক্রিয়া, একটা আরেকটার একে অপরের সাথে সংযুক্ত তাকে যে উপাত্ত গ্রহণ করে, প্রেরণ করে বা সংরক্ষণ করতে সক্ষম তাদেরকে কম্পিউটার সিস্টেম বলে। তাহলে কম্পিউটার সিস্টেম বলতে আমরা কি বুঝি? যে একটা আরেকটার সাথে সম্পৃক্ত হইয়া যেই তথ্য বা ডিজিটাল ডিভাইসের সাথে সংযুক্ত হইয়া তথ্য উপাত্ত প্রেরণ করে, গ্রহণ করে বা সংরক্ষণ করে তাকে কম্পিউটার সিস্টেম বলে। 2 এর ঙ। 2 এর ছ হচ্ছে কম্পিউটার ডাটা। কম্পিউটার ডাটা অর্থাৎ উপাত্ত ধারণের জন্য উপস্থাপনা বা কম্পিউটার সিস্টেমে প্রক্রিয়াকরণের উপযোগী বা প্রোগ্রামে অন্তর্ভুক্ত কম্পিউটার সিস্টেমকে কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন করতে সক্ষম হয়।
তাহলে এই যে কম্পিউটার সিস্টেমের মধ্যে তাকিয়ে যেটা তার নির্দিষ্ট কোনো কাজ করার জন্য বা কাজ করতে সক্ষম হয় তাকে কি বলে? কম্পিউটার ডাটা বলে। সাইবার সুরক্ষা আইনের 2-এর চ। 2-এর বর্গীয় জ, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো। গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো কি? যে সরকার কর্তৃক ঘোষিত কোনো বাহ্যিক বা ভার্চুয়াল তথ্য পরিকাঠামো, যেটা ক্ষেত্রে কোনো তথ্য উপাত্ত, ডিজিটাল বা ইলেকট্রনিক্স তথ্য নিয়ন্ত্রণ, প্রক্রিয়াকরণ, সঞ্চারণ বা সংরক্ষণ করে, বা ক্ষতিগ্রস্ত বা সংকটাপন্ন হইলে এটাকে দিয়ে যেসব কাজগুলা করা যায়। তাহলে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর মধ্যে যেগুলা অন্তর্ভুক্ত হবে সেগুলা কি হবে? জননিরাপত্তা বা অর্থনৈতিক নিরাপত্তা বা জনস্বাস্থ্য। হাতে বলছে জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় অখণ্ডতা, সার্বভৌমত্ব এর উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। এখন এই গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোরে আমরা যদি এক কথা সহজভাবে বলতে চাই, তাহলে আমরা আমাদেরকে দিয়ে একটা উদাহরণ দিতে পারি। যেমন আমাদের পিআইএমএস, পুলিশের পিআইএমএসটা হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, যে সরকার কর্তৃক ঘোষিত কোনো বাহ্যিক বা ভার্চুয়াল তথ্য পরিকাঠামো। এটা যদি কেউ হ্যাক করে তাহলে জননিরাপত্তার ক্ষতি হইতে পারে, বা অর্থনৈতিক নিরাপত্তা হইতে পারে, বা জনস্বাস্থ্য ক্ষতিকর দিক প্রভাবিত হইতে পারে। এই যে জিনিসগুলাকে, যে এটার মধ্যে যে তথ্যগুলা সংরক্ষণ আছে তাকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো বলে। তারপর হচ্ছে 2-এর-ছ, গ্লোবাল থ্রেট ইন্টেলিজেন্স। গ্লোবাল থ্রেট ইন্টেলিজেন্স কি? যে এমন একটি প্রক্রিয়া যেটা গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোর সাইবার সুরক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য, অন্যান্য গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার সফটওয়্যারের হাতে বৈশ্বিক হুমকি বা ঝুঁকির তথ্য লগ সংগ্রহ, বিশ্লেষণ, রিপোর্ট করা হয়। তাহলে গ্লোবাল থ্রেট কি? ওই যে যেটার কারণে, যেই থ্রেটের কারণে যে বিশ্বের মধ্যে তার অর্থনীতি, স্বাস্থ্য বা গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার সফটওয়্যারের হুমকির মধ্যে পড়ে তাকে গ্লোবাল থ্রেট ইন্টেলিজেন্স বলে। তারপর হচ্ছে 2-এর-ই, জাতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য সরকার যেটা করবে, সাইবার আক্রমণ বা সাইবার সুরক্ষার জন্য বা ঘটনা সমূহ বা অনুমোদিত যেগুলা কাজগুলা ফোরকাস্ট করে পর্যালোচনা করে, কারিগরি জ্ঞান নির্মাণ বিস্তারে সহায়তা করে, বা সাইবার অপরাধে আইনি তদন্তের জন্য সকল ধরনের প্রযুক্তিগত সহায়তা প্রদান করে, তাকে জাতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বলে। যেমন আমাদের পুলিশের আছে সিআরটি, কিউআরটি একটা আছে না, কুইক রেসপন্স টিম। ঠিক এই যে সাইবার অ্যাটাকের ক্ষেত্রে যে টিমটা কাজ করে তাকে ন্যাশনাল সাইবার ইমার্জেন্সি রেসপন্স টিম বলে, এনসিইআরটি, ন্যাশনাল সাইবার ইমার্জেন্সি রেসপন্স টিম, জাতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। 2-এর-ই। তারপর হচ্ছে 2-এর-ট, সাইবার নিরাপত্তা অপারেশন সেন্টার, রাষ্ট্র সমর্থিত সংস্থা বা দেশের জাতীয় পর্যায়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে। এটি জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো, যেমন বিদ্যুৎ, জ্বালানি, স্বাস্থ্য খাত, ব্যাংকিং, যোগাযোগ ব্যবস্থা খাতে যেটা কাজ করে তাতে কি বলে? জাতীয় সাইবার নিরাপত্তা অপারেশন সেন্টার। তারপর হচ্ছে সাইবার সুরক্ষা আইনের 2-এর-ঠ, ট্রাফিক ডাটা। কম্পিউটার সিস্টেমের মাধ্যমে সংগঠিত যোগাযোগ সম্পর্কিত যে কোনো কম্পিউটার ডাটা বা যোগাযোগের শৃঙ্খলে অংশ নেওয়া কম্পিউটার সিস্টেম দ্বারা উৎপন্ন হয়, যেটা যোগাযোগের উৎস, গন্তব্য, পথ, সময়, তারিখ, আকার, সময়কাল নির্ধারণ বা নির্দেশ করে দেয়, তাকে ট্রাফিক ডাটা বলে। 2-এর-ঢ, ডিজিটাল। ডিজিটাল যেটা আমরা যুগ্ম সংখ্যা বা বাইনারি সংখ্যা বা ডিজিট ভিত্তিক কর্মপদ্ধতি, যেটা 0 1 এইসব গুলাকে
পূরণকল্পে ইলেকট্রনিক ডিভাইস, ডিজিটাল, ম্যাগনেটিক, অপটিক্যাল, বায়োমেট্রিক, ইলেকট্রোকেমিক্যাল, ইলেকট্রোমেকানিক্যাল, ওয়্যারলেস, ইলেকট্রোম্যাগনেটিক বা টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা ব্লকচেইন, মডেল, মেশিন ভিশন, এটা ডিজিটাল হিসেবে গণ্য হবে। তাহলে আমরা এক কথায় ধরে নিতে পারি যেগুলো অপটিক্যাল, ম্যাগনেটিক, ইলেকট্রনিক্স, বায়োমেট্রিক, এই যে দ্রব্যগুলো আছে এগুলাকে ডিজিটাল বলে। আর ডিজিটাল ডিভাইস কি, যে এই যে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে, ম্যাগনেটিক, অপটিক্যাল ডিভাইসের মাধ্যমে যেসব সিস্টেম যন্ত্র কাজ করে তাদেরকে ডিজিটাল ডিভাইস বলে, যেমন কম্পিউটার, ল্যাপটপ, এগুলা। তারপর হচ্ছে সাইবার সুরক্ষা আইনের 2 ডিজিটাল ফরেনসিক ল্যাব, অর্থাৎ অনুমোদিত পরীক্ষার জন্য জাতীয় আইন, আন্তর্জাতিক মান সুরক্ষার, সাইবার সুরক্ষার প্রোটোকল বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কমপ্লায়েন্স নিশ্চিত করে, বা ডিজিটাল প্রমাণ সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ বা উপস্থাপন করতে প্রয়োজনীয় কারিগরি সক্ষমতা গঠিত হয়, তাদের ডিজিটাল ফরেনসিক ল্যাব বলে। এখন আমরা সহজভাবে বলবো যে ডিজিটাল ফরেনসিক ল্যাব কি, যেটা সরকার কর্তৃক অনুমোদিত আন্তর্জাতিক মানের সাইবার সুরক্ষার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনিভাবে গ্রহণযোগ্য পদ্ধতিতে ডিজিটাল প্রমাণ সংগ্রহ করে, সংরক্ষণ করে, ব্যবস্থাপনা করে, তাদেরকে ডিজিটাল ফরেনসিক ল্যাব বলে। 2 তারপর হচ্ছে 2 ডিজিটাল শিশু যৌন নিপীড়ন সংক্রান্ত উপাদান। উপাদান কি, যে ডিজিটাল মাধ্যমে বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে যদি কোনো শিশুরে দৃষ্টিগত, শ্রবণযোগ্য, পাঠযোগ্য বা অন্য কোনো চিত্রিত বা বর্ণনা দ্বারা যৌন শোষণ, নির্যাতন, যৌন সেবা বা শিশুর প্রতি কোনো যৌনতাপূর্ণ যোগাযোগ করে, তাহলে সেটা কি হবে, ডিজিটাল শিশু যৌন নিপীড়ন হিসেবে গণ্য হবে। তারপর হচ্ছে 2 বেআইনি প্রবেশ। বেআইনি প্রবেশ অর্থাৎ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত শর্ত লঙ্ঘন করে কোনো কম্পিউটার ডিভাইস বা ডিজিটাল নেটওয়ার্কে বা ডিজিটাল তথ্য ব্যবস্থাপনায় প্রবেশ করলে তাকে বেআইনি প্রবেশ বলে। 2 ভৌত কাঠামো। ভৌত অবকাঠামো কি, যে হার্ডওয়্যার ভিত্তিক উপাদান, প্রযুক্তি, ডিজিটাল নেটওয়ার্ক, সার্ভার, কম্পিউটার হার্ডওয়্যার, নেটওয়ার্কিং বা ইন্টারনেট টেলিযোগাযোগ, 4G বা 5G, নতুন যোগাযোগ প্রযুক্তি নেটওয়ার্ক, স্যাটেলাইট সিস্টেম বা অপটিক্যাল সঞ্চালন নেটওয়ার্ক, এগুলাকে ভৌত অবকাঠামো বলে। যেটা জ্বালানি সঞ্চারণ বিতরণ নেটওয়ার্কিং, ভূমির, নদীর তলদেশের কেবল, সাবমেরিন কেবল, এগুলাকে ভৌত অবকাঠামো বলে। তারপর হচ্ছে সাইবার সুরক্ষা আইনের 2 ম্যালওয়্যার। ম্যালওয়্যারটা কি, যে ডিজিটাল বা ইলেকট্রনিক্স নির্দেশ, তথ্য উপাত্ত, প্রোগ্রাম, অ্যাপস, যেটা কম্পিউটারের কার্যকে পরিবর্তন করে, বিকৃত করে, বিনাশ করে, পূর্ণ করে, বা কোনো ব্যক্তি স্বয়ংক্রিয় সফটওয়্যার, টুল, বুদ্ধিমত্তা ব্যবহার করে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসের সাথে সংযুক্ত হয়ে কম্পিউটার, ইলেকট্রনিক্স ডিভাইসের প্রোগ্রাম, তথ্য উপাত্ত, কার্য সম্পাদন, ক্ষতিকর পরিবর্তন বা পরিবর্তন ঘটায়, ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইসের তথ্য চুরি করে, তথ্য পরিবর্তন করে, বিকৃতি, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বা কোডিং করে অ্যালগরিদম পরিবর্তন করে, তাকে ম্যালওয়্যার বলে। এখন ম্যালওয়্যার হলে আমরা সহজে যেটা মনে করব যে ম্যালওয়্যার হচ্ছে কি, যে ডিজিটাল বা ইলেকট্রনিক্স নির্দেশের মাধ্যমে যখন কোনো কিছুর ক্ষতি করা, পরিবর্তন করা, বিনাশ করা বা তার যেই অবস্থান আছে অবস্থার পরিবর্তন করাকে ম্যালওয়্যার বলে।
তারপর 2 এর ঝ, 2 এর অন্তস্থ জ, যেটা যৌন হয়রানি। মেলোয়ার মেলোয়ারটা আরেকবার বলেন, এটা এক কথা হচ্ছে যে কি মানে ক্ষতিকর আর কি, নাকি বিভিন্ন হ্যাঁ, ফার্সের এটা মানে পরীক্ষায় আসে মেলোয়ার? ডিজিটাল বা ইলেকট্রনিক্স তথ্য উপাত্ত প্রোগ্রাম অ্যাপস এর মধ্যে প্রবেশ করিয়া তার যে আকৃতি আছে, অর্থাৎ তার যে কার্যক্রম আছে, এই কার্যক্রমটাকে বিনষ্ট করা, ক্ষতি করা, পরিবর্তন করা, এটাই হচ্ছে কি মেলোয়ার। অর্থাৎ মেলোয়ার হচ্ছে কি যে যেটা কোনো স্থানে প্রবেশ করে তারে চুরি করে, পরিবর্তন করে বা তথ্য নিয়ে যায়, তাকে মেলওয়্যার বলে, বা কোডিং করে, বা অ্যালগরিদম পরিবর্তন করে। অ্যালগরিদম পরিবর্তন করাটা মানে কি, যে এই যে আমরা অনেক ক্ষেত্রে কি আছে যে তার ইআই আছে না, আইএমই না কি জানি বলে একটা, এগুলা কি করে হুম। পরিবর্তন করে, এটাকে মেলওয়্যার বলে। এটা কি হ্যাকের মতো নাকি, না পরিবর্তন করে এটা দিয়ে? এটা হ্যাকি, এক ধরনের হ্যাকিং এটা। ঠিক আছে, যে আপনার মোবাইলের মধ্যে একটা ভাইরাস দিয়ে দিলাম, ঠিক আছে, এই ভাইরাসটা যখনই আপনার মোবাইলে ঢুকলো, তখন আমি কি করলাম, আপনার এই মোবাইলের সবকিছু আমি নষ্ট করে দিলাম। এটাই হচ্ছে মেলওয়্যার। তাহলে এটা 2 এর কত? 2 এর ওই যে ম ম ম 2 এর ম। ম স্যার, ম। তারপর 2 এর অন্তস্থ জ, জৈন অন্তস্থ জ, যৌন হয়রানি। যে সাইবার স্পেস কোনো নগ্ন ছবি, চাওয়া, হয়রানি করা বা প্রশাসনিক বা পেশাগত ক্ষমতার অপব্যবহার করিয়া সাইবার স্পেসে অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়া। মনে রাখবেন, যৌন হয়রানি সাইবার স্পেসে ব্যবহার করিয়া বারবার তার ছবি চাইলেন, যে তোমার একটা ছবি দাও, প্রেমের প্রস্তাব দিলেন, যৌন হয়রানি। এখন আপনি অফিসার, তার প্রতি পেশাগত ক্ষমতার অপব্যবহার করে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাইলেন, সেটাও কি হবে, যৌন হয়রানি হিসেবে গণ্য হবে। সাইবার স্পেসে কোনো ব্যক্তির যৌনাঙ্গের ছবি, যৌন উদ্দীপক উপাদান, পর্নোগ্রাফির উপাদান অনাকাঙ্ক্ষিতভাবে প্রেরণ বা কারো অনুমতি ব্যতি রেখে প্রেরণ করলে, সেটাও যৌন হয়রানি হিসেবে গণ্য হবে। তারপর সাইবার স্পেসের সম্পর্কের প্রস্তাব সাড়া দেওয়ার না ফলে হুমকি প্রদান করা, প্রলোভন বা হুমকির মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা, সেটাও যৌন হয়রানি হিসেবে গণ্য হবে। তাহলে সাইবার স্পেসে আপনি কি করলেন, সাইবার স্পেস বলতে আপনি ডিজিটাল মাধ্যমে হোয়াটসঅ্যাপে বারবার ফোন করে খালি তার উঠে বলেন যে একটা ছবি দাও, একটা ছবি দাও, ঠিক আছে না? তারপরে আপনি কি করলেন, এই যে কন্ডমের ছবি পাঠাইলেন, এটাও কি যৌন হয়রানি। আপনি তারপরে কি করলেন, একটা পর্ন ভিডিও পাঠাই দিলেন আপনার অনিচ্ছাকৃত ভাবে, সেটাও কি যৌন হয়রানি। এখন আপনি তারা কন্ডম তো ভাবেন, ভালো কাজে ব্যবহার হয়, এটা জয়েন করে নিয়েছি না। হ্যাঁ, এটা তো ভালো কাজেও ব্যবহার হয়, এটা জয়েন হয় না নি কেমনে হয়? না না, ওইটা ভালো কাজে ব্যবহার হয় না। ভালো কাজ হয় না? এখন হয় তো স্যার। আপনি আপনার বউর কাছে পাঠাইলে সেটা যৌন হয়রানি হবে না। কিন্তু আপনি আপনার বান্ধবীর কাছে পাঠাইছেন বা আপনার একজন কলিগের কাছে পাঠাইছেন, তাহলে সেটা তো যৌন হয়রানি এটার কি হবে। এই ব্যবহার ছাড়া আর কোনো ব্যবহার নাই এটার? না, ওইটার আর কোনো ব্যবহার নাই। অর্থাৎ আপনি সাইবার স্পেস ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করিয়া আপনার যার সাথে কোনো বৈবাহিক সম্পর্ক নাই বা এরকম কোনো ব্যক্তির কাছে পাঠাইলে, সেটা ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, সেটাও যৌন হয়রানি হিসেবে গণ্য হবে। অন্যান্য করে আবার ওই যে ইয়াবা নিয়ে আসে ভিতরে করে, ওই যে একটু সুতা আচ্ছা দিয়ে বের আচ্ছা। করে এই যে রাখে। ব্যবসা, ব্যবসা হ্যাঁ, বাড়িতে দেখছেন নি? আচ্ছা, ওইদিকে যাওয়ার দরকার নাই। তারপরে হচ্ছে 2 এর র, বয় শূন্য র, 2 এর বয় শূন্য র হচ্ছে রিভেঞ্জ পর্ন। রিভেঞ্জ পর্ন এগুলো মনে রাখবেন, এই রিভেঞ্জ পর্ন, যৌন হয়রানি, মেলওয়্যার, এগুলো আপনাদের ঠিকে আসবে। যে কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে তার অনুমতি ব্যতীত অন্তরঙ্গ ছবি, ভিডিও প্রচার করা বা ব্যবহার করিয়া ছড়িয়ে দেওয়াকে রিভেঞ্জ পর্ন বলে। অর্থাৎ আপনি আপনার বান্ধবীর ক্ষতি করার জন্য তার অনুমতি ব্যতীত তার একটা অন্তরঙ্গ ছবি কি করলেন, ফেসবুকে দিয়ে দিলেন, তাহলে সেটা হচ্ছে কি রিভেঞ্জ পর্ন। এরপরে হচ্ছে সেক্সটর্শন, 2 এর ডয় শূন্য ল, 2 এর ডয় শূন্য ল, সেক্সটর্শন।
এক প্রকার প্রতারণা বা এক্সটর্শন, যার দ্বারা কোনো ব্যক্তির অন্তরঙ্গ বা ব্যক্তিগত ছবি, ভিডিও সংরক্ষণ বা সংরক্ষণের দাবি করার মাধ্যমে তাকে কোনো প্রকার হুমকি প্রদানের মাধ্যমে অর্থ সুযোগ সুবিধা লাভ করা বা শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা তাকে সেক্সটর্শন বা এক্সটর্শন বলে। ঠিক আছে, সেক্সটর্শন বা এক্সটর্শন। কি করলেন, একজনের প্রতারণামূলক ভাবে তার অন্তরঙ্গ ছবি, ভিডিও দিয়ে তার কাছ থেকে কোনো সুযোগ সুবিধা দাবি করলেন বা শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলেন, তাকে সেক্সটর্শন বলে। 3 ধারা হচ্ছে আইনের প্রযোজ্যতা অন্য আইনে যাই থাকুক এই আইনের বিধান প্রযোজ্য হবে। 4 ধারা হচ্ছে অতিরাষ্ট্রিক প্রয়োগ। অতিরাষ্ট্রিক প্রয়োগটা তো আমরা সবাই খুব ভালো জানি যে এক দেশে তাকিয়ে আরেক দেশের কার্যক্রম করলে সেটা অতিরাষ্ট্রিক প্রয়োগ, অর্থাৎ বিদেশি কোনো নাগরিক বাংলাদেশে অপরাধ করলেও তার বিচার হবে, বাংলাদেশের কোনো নাগরিক বিদেশে তাকে যদি কোনো অপরাধ করে তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। এটাই হচ্ছে চ্যানেল করে চাই ফাইবারও চাই। হ্যাঁ,